ওয়ার্কফ্লোতে কি কি আছে, কি কি অপশন আছে, আপনারা কি কি ইউজ করতে পারবেন, ওভারঅল ওয়ার্কফ্লো নিয়ে আমি একটা ওভারভিউ দিই সবাইকে, ঠিক আছে? এটা ভালো হবে মেবি, তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন অন্যান্য পার্ট গুলাও। তো ওয়ার্কফ্লোর যে সেটিং, এই ওয়ার্কফ্লোর সেটিং নিয়ে তো আমি অলরেডি কথা বলে ফেলছি। এটা তো আপনারা সবাই জানেন এখানে কি কি জিনিস আপডেট করতে হয়, তাই তো? ওকে। তো ওয়ার্কফ্লো বিল্ডারে কি কি আছে আমি একটা ওভারভিউ দিই পুরাটা, যে কি কি অপশন আছে এখানে, কি কি আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেমন প্রথমে যদি আমি এখানে দেখি, এটা হলো ট্রিগার, ওয়ার্কফ্লো ট্রিগার মানে অন্যান্য কোনো জায়গায় ট্রিগার হলে এই ওয়ার্কফ্লোতে এসে ওই কন্টাক্ট গুলো কিভাবে ঢুকবে এটা এখানে সেট করা হয়, ঠিক আছে? তো এখানে কি কি অপশন আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে এখানে প্রথমে দেখেন এটা প্রিমিয়াম যেগুলো আছে এগুলো দেখার প্রয়োজন নাই। যেমন অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস বা কাস্টমার অ্যাপয়েন্টমেন্ট বুক। এখন মনে করেন যে আপনি একটা ল্যান্ডিং পেজে আপনার একটা ক্যালেন্ডার ইউজ করছেন, ঠিক আছে? তো ওই ক্যালেন্ডারে যখন কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করবে কোনো একটা স্পেসিফিক টাইমে, তখন ওই কন্টাক্টটা এই ওয়ার্কফ্লোতে অটোমেটিক চলে আসবে যদি আপনি এখানে এটা সেট করেন। তো এটা যদি এখানে দেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন, এখান থেকে আপনি চাইলে স্পেসিফিক ক্যালেন্ডার সেট করে দিতে পারবেন যে কোন ক্যালেন্ডার থেকে আপনি এইখানে নিতে চাইতেছেন কন্ট্যাক্ট গুলা, ঠিক আছে? মনে করেন যে আপনার ওভারঅল সব ক্যালেন্ডার থেকে আপনি সেম ওয়ার্কফ্লোতে নিয়ে আসতে চাইতেছেন, তখন আপনার এই ক্যালেন্ডার ফিল্টার করে দেওয়ার প্রয়োজন নয়, সরাসরি এই যে এতটুকু রাখলেই হয় যে আপনার ওয়ার্কফ্লো ট্রিগার নেম আর এটা হলো কাস্টমার বুক অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? তো এতটুকু রাখলে কি হবে, ওভারঅল ইন জেনারেল যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার থেকে যদি আপনার 5টা ক্যালেন্ডার থাকে, লোকেশনে 5টা জায়গায় শেয়ার থাকে, তো 5টা ক্যালেন্ডারে যদি কেউ এক এক জায়গা থেকে একজন যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করে, সবাই এই ওয়ার্কফ্লোতে চলে আসবে। এখন যদি আপনি চান যে না আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালেন্ডারের জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কফ্লো ইউজ করতে চাই, তখন আপনি স্পেসিফিকলি এখানে ফিল্টার করে দিবেন যে ক্যালেন্ডার ইজ, মনে করলাম যে আমি এইটা দিলাম, দিলে কি হবে, তখন এই ক্যালেন্ডার থেকে যারা সাবমিট করবে তখন তারা এখানে আসবে। তো এইটার সাথে এখানে কিছু কাজ আছে আমি একসাথে দেখাই দেবো, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। তো আমি এইটা এখন আপনি কিন্তু চাইলে মাল্টিপল ওয়ার্কফ্লো ট্রিগার এড করতে পারবেন। এখন আপনি এই একটা অপশন দিচ্ছেন এই ক্যালেন্ডারের জন্য, আপনি সেম ওয়ার্কফ্লোতে আপনি এই সেম জিনিসটা আপনি আবার আরেকটা ক্যালেন্ডারের জন্য দিতে পারবেন। যেমন এখানে যদি আপনি দেন ইন ক্যালেন্ডার, লাস্টেরটা এইটা দিলাম আমি, দেন একটু আলাদা করে তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আপনি ক্যালেন্ডার একটা সেট করছেন, এইটা ওয়ার্কফ্লো ট্রিগার এইটা প্লাস এইটা। এখন কিন্তু এই দুইটা ক্যালেন্ডার থেকে আপনার যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাহলে শুধু এখানে আসবে। এটা তো ক্লিয়ার সবাই? তো ট্রিগার মানে কি, যে কোনো একটা জায়গায় কেউ একটা ট্রিগার করলে যাতে ওই জায়গা থেকে অটোমেটিকলি আমি কোনো একটা জায়গায় আমার কন্ট্যাক্ট গুলো বা কোনো ইনফরমেশন পাস করতে পারি, এটা তো ট্রিগার। ওকে। তো এই দুইটা জিনিস কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করতে পারবেন, যেমন আপনি মনে করলেন যে আমার এই ক্যালেন্ডার থেকে যারা বুক করছে তাদেরকে আমি কোনো একটা স্পেসিফিক পার্সনের কাছে অ্যাসাইন করব, প্লাস এই ক্যালেন্ডার থেকে যারা বুক করছে তাদেরকে অন্য একজনের কাছে অ্যাসাইন করব, প্লাস তাদের জন্য অন্য একটা সিস্টেম কাজ করবে, প্লাস এটার জন্য অন্য একটা সিস্টেম কাজ করবে, দুইটার জন্য দুইটা সিস্টেম কাজ করবে। এখানে আপনি ফিল্টার করতে পারবেন। ফিল্টার করতে পারবেন কি, সেপারেট করতে পারবেন ইফ এলস কন্ডিশন দিয়ে। এখন যদি আপনি ইফ এলস কন্ডিশন ইউজ করেন করে আমি যদি দেখাই, এখানে একটা অপশন আছে ওয়ার্কফ্লো ট্রিগার, মানে আপনি আগে যে ওয়ার্কফ্লো ট্রিগার গুলো এড করছেন ওইগুলো এখানে আপনি সেট করতে পারবেন। তো এটা এখানে পেতে হলে আপনাকে প্রথমে এই দুইটা অপশন এড করার পরে আপনাকে সেভ দিতে হবে, সেভ না দিলে আপনি এখানে ইনফরমেশন গুলো পাবেন না, ঠিক আছে? তো আপনি যখন এখানে ইফ এলস কন্ডিশন এড করবেন, এড করার পরে এখানে দেখবেন যে ওয়ার্কফ্লো ট্রিগার আছে, ওয়ার্কফ্লো ট্রিগার থেকে আপনি কি করলেন, ইজ দিয়ে দেখবেন যে আপনার দুইটাই এখানে চলে আসছে, যে দুইটা ওয়ার্কফ্লো ট্রিগার আপনি এড করছিলেন দুইটা চলে আসছে। মনে হলাম যে আমি এইটা দিলাম, তাইলে ব্রাঞ্চ হলো এটাকে বা ট্রিগার 1। ওকে। এখানে স্পেসিফিকলি আপনারা লিখবেন যে এখানে যে নামটা দিবেন ওই নামটা এখানে লিখবেন, তাহলে যে এখানে যদি ওকে আমরা যে নামগুলোর উপরে কি সব কাজ করে? নামগুলোর উপরে ওয়ার্কফ্লো কাজ করে না, নামগুলো হলো আপনার ক্লিয়ার থাকার জন্য, যে আপনার ডকুমেন্টেশন যাতে ক্লিয়ার থাকে, যাতে আপনি এখন কাজ করলেন হয়তো বা পরবর্তীতে এটা যে আর কেউ কাজ করবে বা আর কেউ ঢুকে এটা কোন একটা ইস্যু হলে ফিক্স করবে, তখন সে যাতে বুঝতে পারে যে কোন পার্টটা কিসের জন্য কাজ করে, না হলে প্রত্যেকটা জিনিসে ঢুকে ঢুকে চেক করতে হবে, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, সেটাই।
কারণ ডকুমেন্টেশনটা হলো ইম্পর্টেন্ট, ডকুমেন্টেশনটা ক্লিয়ার রাখতে হবে। ওকে, তো আপনি এখানে এই ট্রিগারটা সেট করলেন, তাহলে দেখলেন এই ট্রিগারের জন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। এখন আপনি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করলেন সেকেন্ড ট্রিগারের জন্য, সেম ওয়েতে ট্রিগার টু। তো এখান থেকে আপনি ওয়ার্কফ্লো ট্রিগার ইজ সেকেন্ডটা ওকে দিলেন। তো এখানে দেখলেন আপনার দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এইটার জন্য এই পার্টে যেগুলো সেট করবেন, ওইটা এই ক্যালেন্ডারে যারা সাবমিট করবে তাদের জন্য কাজ করবে, প্লাস এই ক্যালেন্ডারে যারা সাবমিট করবে তাদের জন্য এইখানে যে স্টেপগুলো সেট করবেন এইগুলো কাজ করবে। যেমন এখন এই এই ক্যালেন্ডার থেকে যারা আসবে তাদেরকে আপনি স্পেসিফিকলি আলাদা করে ইমেল পাঠাইতে পারেন, এসএমএস পাঠাইতে পারেন, এখান থেকে ভয়েস মেইলের অপশন আছে, বা আদার কোনো কাজ আমি অপশন গুলো দেখাবো কোনটা কি কাজের জন্য, এইগুলো ইউজ করতে পারবেন। প্লাস এইখানে যারা আছে তাদের জন্য আপনি আলাদা করে অন্য কোনো সিস্টেম ইউজ করতে পারবেন, প্লাস অ্যাসাইন করতে পারবেন কোনো স্পেসিফিক কাস্টমারকে। তো এই জিনিসটা তো ক্লিয়ার। আপনারা যারা অনলাইনে জয়েন করছেন আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা কিভাবে কাজ করে? জি ভাইয়া। অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য ট্রিগারটা কিভাবে কাজ করে, আরো অনেক ফিল্টার করা যায়, এখানে আরো অনেক অপশন আছে ফিল্টার করার। তো এইগুলা অ্যাডভান্সে প্রয়োজন হয়, নর্মালি এতটুকু পর্যন্ত এনাফ, যে আমি দেখাইছি এতটুকু পর্যন্ত। একটা ক্যালেন্ডার থেকে অ্যাপয়েন্টমেন্ট যখন বুক করবে তখন এখানে নিয়ে আসা যায়, ঠিক আছে? তো এটা হলো অ্যাপয়েন্টমেন্টের ট্রিগার। ওকে, তো আমি এই থাকুক, সমস্যা নয়। এখন আর কি কি আছে এখানে? তো অ্যাপয়েন্টমেন্টের পরে দেখেন এখানে আছে বার্থডে রিমাইন্ডার, তারপরে কন্টাক্ট চেঞ্জ বা কন্টাক্ট ক্রিয়েটেড। এখন মনে করেন যে আপনি কন্টাক্ট ক্রিয়েটেড দিলেন, এখন আপনি একটা ওয়ার্কফ্লো করতে চাইতেছেন যে কন্টাক্ট যখন এই লোকেশনে ক্রিয়েট হবে, ঠিক আছে, কন্টাক্ট যখন ক্রিয়েট হবে তখন কি করবেন, আগে এগুলো ডিলিট করে দিই। ওকে, তো আপনি মনে করেন এই ওয়ার্কফ্লোটা কি জন্য ইউজ করতে চাইছেন, যখন এই লোকেশনে কোনো কন্টাক্ট ক্রিয়েট হবে তখন আপনি কোনো স্পেসিফিক পার্সনের কাছে এই কন্টাক্ট গুলো অ্যাসাইন করবেন, বা তাদের কাছে একটা এসএমএস যাবে বা ইমেল যাবে। তো যখন আপনার কন্টাক্ট কোথা থেকে ক্রিয়েট হবে, কন্টাক্ট কিন্তু বিভিন্ন ওয়েতে ক্রিয়েট হইতে পারে। যেমন আপনারা প্রথমের দিকে যেটা দেখছেন যে বাল্ক আপলোড করে বা ওই যে শিট আপলোড করে, দেন সিঙ্গেল কন্টাক্ট আপনি ইনসাইডে ক্রিয়েট করতে পারবেন, বা আরেকটা অপশন আছে যে ফর্ম ফিল আপের মাধ্যমে, ঠিক আছে? ইয়ে করা যায় না, যে আমি গুগল ফর্ম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চাই, ওইখান থেকে কি কালেক্ট করার কোনো উপায় আছে? গুগল ফর্ম থেকে এখানে নিয়ে আসা যাবে না। এখানে নিয়ে আসা যাবে, গুগল ফর্ম থেকে কিভাবে নিয়ে আসা যাবে, আপনি থার্ড পার্টি ইউজ করতে হবে। থার্ড পার্টি বলতে কি, ওয়েব হুক ইউজ করতে হবে। যেমন জেপিআর আছে, আপনারা জেপিআর নাম শুনছেন, বা পেবলি, এগুলোর নাম শুনছেন? ওকে, তো ওইগুলো আমি দেখাবো কিভাবে থার্ড পার্টি টুলের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন থার্ড পার্টি সোর্স থেকে। প্লাস আপনি এখানে যদি এইখানে সরাসরি নিয়ে আসতে হলে আপনার এখানে ফর্ম আছে, আমি ফর্ম দেখাবো নেক্সট ক্লাসে, তো ওই ফর্ম থেকে সরাসরি এখানে চলে আসবে। প্লাস আপনার যখন মনে করেন যে আপনার ক্যালেন্ডার থেকেও যদি আসে, তো ক্যালেন্ডারে কিন্তু একটা ডিফল্ট ফর্ম থাকে, ঠিক আছে? বাই ডিফল্ট একটা ফর্ম থাকে, কারণ ক্যালেন্ডারে যখন আপনার টাইমটা সিলেক্ট করে দেন একটা ফর্ম সাবমিট করতে হয় ইনফরমেশন। মনে করেন যে ওই কন্ট্যাক্টটা এখানে ক্রিয়েট নাই এই লোকেশনে, তখন ওই ফর্মটা যখন সাবমিট করবে তখন কিন্তু অটোমেটিক্যালি ওই কন্ট্যাক্টটা ক্রিয়েট হয়ে যাবে এই লোকেশনে, তখনও কিন্তু এখানে চলে আসবে। তো এখন মনে করেন যে আপনি সব যে কন্টাক্ট বা সব সোর্স থেকে কন্টাক্টটা এই ফর্মে এই ওয়ার্কফ্লোতে নিয়ে আসতে চাইতেছেন না, কোনো একটা স্পেসিফিক সোর্স থেকে যেখান থেকে ফর্মটা কন্টাক্টটা ক্রিয়েট হইতেছে ওইখান থেকে নিয়ে আসতে চাইছেন, সেই জন্য আপনি এখান থেকে ফিল্টার করে দিবেন। যেমন স্পেসিফিক কান্ট্রি, বা এখান থেকে আরো কিছু ইনফরমেশন আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমরা কি করি, অনেক সময় যে সরাসরি কন্টাক্ট ক্রিয়েটেড এটা আমরা ইউজ করি বিশেষ করে ডেটা অ্যাসাইন করার ক্ষেত্রে। যে ডেটাগুলো এসে ঢুকলো, মনে করেন যে আপনার এই লোকেশনে 10 জন ইউজার আছে, আমি একটা লাইভ এক্সাম্পল দেখাবো লাইভ এতে 10 জন ইউজার আছে। তো এই 10 জন ইউজারকে আপনি সেপারেট সেপারেট করে আপনি অ্যাসাইন করতে চাইতেছেন, তখন আপনি সরাসরি দিলেন কি কন্টাক্ট ক্রিয়েটে, যখনই কন্টাক্ট ক্রিয়েট হবে যে কোনো সোর্স থেকে হোক সমস্যা নাই, মানে এই লোকেশনে কন্টাক্টটা ক্রিয়েট হইলে এখানে চলে আসবে। দেন আপনি কিভাবে অ্যাসাইন করবেন, ওকে, অ্যাসাইন করার কিছু অপশন আছে। যেমন এখানে অ্যাসাইন টু ইউজার একটা অপশন আছে, আপনি যখন অ্যাসাইন টু ইউজার অপশনে দিবেন, তো অ্যাসাইন টু ইউজার অপশনে দেখবেন যে এখানে আপনার সব ইউজারের নাম চলে আসতেছে। কিন্তু এখন এখানে আরেকটা অপশন আছে, মনে করেন যে এখানে এটা হলো আপনার লোকেশনে যদি আপনি 5 জন বা 10 জন থাকে, আপনি যদি স্পেসিফিক একজনকে দিতে চান, বা কেউই নাই একজন আছে শুধু ইউজার, শুধু তাকে দিতে চান, তাহলে ওই একজনকে সিলেক্ট করে দেবেন। এখন মনে করেন যে আমার কাছে কি আছে, 10 জন ইউজার আছে, আমি 10 জন ইউজারের কাছে কারো কাছে যদি
প্রতিদিন 100টা ডাটা ঢুকে তে আমি কারো কাছে বেশি কারো কাছে কম বা সবার কাছে সমানভাবে আমি ভাগ করে দিতে চাইতেছি ডেটাগুলা। তো এখানে একটা অপশন আছে। ওকে, তো অ্যাসাইন ইউজারে কিছু অপশন আছে, দেখবেন যে এখানে আপনি যাদের যাদের অ্যাসাইন করবেন সবারটা সিলেক্ট করবেন আগে। মনে করেন যে এখানে যারা আছে সবারটা আমি সিলেক্ট করলাম, বা আমি, তো আপনি দেখেন এখান থেকে যখন আপনি মনে করেন যে সবাইকে এড না করে, মনে করেন যে আপনার হয়তো বা 100 জন ইউজার বা 50 জন ইউজার থাকতে পারে, আপনি স্পেসিফিকলি 10 থেকে 12 জন বা যে কয়জন আছে তাদেরকে এখান থেকে সিলেক্ট করলেন। ওকে, সিলেক্ট করে দেখেন এখান থেকে কিন্তু অপশন আছে কিছু অ্যাডভান্স। আপনি চাইলেন যে যদি চান যে ইকুয়ালি ভাগ করে দিতে, যদি দিনে আপনার 10 জন ইউজার থাকে, আপনার 100টা কন্ট্রাক্ট আসে, তাহলে প্রত্যেকে কতটা করে পাবে? 10টা করে কন্ট্রাক্ট পাবে। তো এটা ইকুয়ালি কাজ করবে। এখন মনে করেন যে আপনার ডিভাইড করে দিতে চাইছেন, যে মনে করেন যে এখানে আপনার 1 জন 2 জন যতজনই থাকে, যদি আপনি দেন যে 4 5 6 এরকম, যদি আপনি আলাদা আলাদা করে দেন, তাইলে ওই পার্সেন্টেজ অনুযায়ী আপনার ওই পার্সনের কাছে কন্ট্যাক্ট অ্যাসাইন হবে। কার কাছে কম হবে কার কাছে বেশি হবে আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। এটা ক্লিয়ার সবার কাছে? মানে এখানে আপনি যে ভ্যালুটা দিবেন ওই ভ্যালু অনুযায়ী পার্সেন্টেজ আকারে অ্যাসাইন হবে। এমন না যে আপনি 4টা দিচ্ছেন তার মানে যে 4টা কন্ট্রাক্ট অ্যাসাইন হবে, এরকম না। এটা পার্সেন্টেজ আকারে অটোমেটিক ভাগ করে ওইটা কারো কাছে বেশি, যার ভ্যালু আপনি বেশি দিবেন তার কাছে বেশি অ্যাসাইন হবে, যার কম দিবেন তার কাছে কম অ্যাসাইন হবে। ওইরকম এই জিনিসটা কাজ করে যদি আপনি ইকুয়ালি দিতে না চান। মানে এটা কি পার্সেন্ট হিসেবে কাজ করবে? হ্যাঁ, পার্সেন্ট হিসেবে, যেমন আপনি যার ভ্যালুটা বেশি দিবেন তার কাছে বেশি ডেটা অ্যাসাইন হবে, যার ভ্যালুটা কম দিবেন ওই পার্সেন্ট যে ভ্যালুটা বসাইবেন ওই ভ্যালু অনুযায়ী অটোমেটিক পার্সেন্টেজ অনুযায়ী এটা কাজ করবে ইন্টারনালি। হুম, আউট অফ 100? 100 বলতে এরকম কাজ করে না, এটা ইন্টারনালি ফাংশনালিটি সেট করা আছে, এটা আমাদের এটা দেখা লাগে না। জাস্ট শুধু এটা সেট করে দিলে যে ভ্যালুটা সেট করবেন ওই ভ্যালু অনুযায়ী ওটা কাজ করবে, ঠিক আছে? তো আপনি যে ভ্যালুটা এখানে বসাবেন ওই ভ্যালু অনুযায়ী ওই পার্সেন্টেজ আকারে অটোমেটিক ভাগ করে দিয়ে দিবে। যার ভ্যালুটা বেশি হবে তার কাছে বেশি ডাটা অ্যাসাইন হবে, যার ভ্যালুটা কম হবে তার কাছে কম ডাটা অ্যাসাইন হবে, ঠিক আছে? এটা ক্লিয়ার সবার কাছে? কিভাবে ইকুয়ালি প্লাস পার্ট পার্ট করে কম বেশি করে ভাগ করে ডাটা অ্যাসাইন করা যায়? ওকে, তো এটা হলো আপনার ডেটা অ্যাসাইনের পার্ট। এটা এটা এই পার্টটা হলো যে আপনার যদি 10 জন পার্সনের কাছে ডেটা অ্যাসাইন করতে চান, ঠিক আছে, তাহলে এটা হলো এই সিস্টেম। তো এটা আমরা কেন ইউজ করি, এটা একটা কোয়েকশন। আপনারা বলেন কেন আমরা এই যে ডেটা অ্যাসাইন করি বা অ্যাসাইনের পার্টটা আমরা কেন ইউজ করি, এটা বা কোন কাজে আমাদের লাগতে পারে? ইমেল ক্যাম্পেইন যদি করে তাহলে আমার একটা মেইল থেকে তো বেশি মেইল পাঠানো যাবে না, সেক্ষেত্রে কি এই যে 10 জন ইউজারে দিলাম, আমার ধরেন আমার 700 মেইল আছে, 70টা করে সবাই পাঠাইতে পারবো, বা কারো কম বেশি শোনা যাইতেছে না শোনা যাচ্ছে না? ভাই, আপনারটা শোনা যাচ্ছে আর কারোটা শোনা যাচ্ছে না। ওকে, সমস্যা নাই, তাদেরটা আমি শুনলে হবে। আমি বলবো সবাইকে, সমস্যা নাই, ঠিক আছে। এই আমরা মানে আমার ব্যক্তিগত ধারণা থেকে এটা বললাম, এটা কি এরকমই ধারণা? আহ, বিষয়টা এরকম না, কারণ হলো যে আমরা ইমেল কোথা থেকে যাই, ইমেল যায় হলো আপনার যে লোকেশনের যে আমরা যে ডোমেইনটা সেট করি, ইমেইলের ডোমেইন, ওই ডোমেইন থেকে ইমেলটা যায়। সো ইউজারের ইমেল থেকে কিন্তু ইমেলটা যায় না, কারণ ইউজারের যে ইমেলটা সেট করা থাকে, আপনার যেমন আপনি একজন ইউজার আছেন এই লোকেশনে, আপনি যখন এড করছেন আপনার নাম এখানে আছে, তার মানে আপনার ইমেল যেটা আছে আপনার ইউজার ইমেল হিসেবে আছে। এখন আপনি যদি মেল সেন্ড করেন কিন্তু এই ইউজার নেম ইমেল থেকে কিন্তু মেলটা যাবে না। ইমেল যেতে হবে যে আমার এই লোকেশনের যে ডোমেইনটা সেট করা আছে ইমেল সার্ভিস হিসেবে, মেল গান বা অন্য কোনো সার্ভিস যদি আমি অ্যাড করি, তো ওই ইমেল থেকে কিন্তু ওই ইমেলটা সেন্ড হওয়া লাগবে। তো আমরা ডেটা কেন অ্যাসাইন করি, মনে করেন যে, তো ডেটা অ্যাসাইন করার পারপাসটা এটাই যে আমি আমার 5 জন ইউজারের কাছে অ্যাসাইন করলাম, 5 জন ইউজারের যে ইনফরমেশন আছে ওই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আপনার এই ডেটাগুলো কাজ হবে। এখন মনে করেন যে এই যে 5 জন ইউজারের কাছে কি আছে, আপনার ডেটাটা অ্যাসাইন হলো। তো 5 জন ইউজারের জন্য 5 জন আলাদা আলাদা ক্যালেন্ডারে আসবে, তখন ওই 5টা ক্যালেন্ডার থেকে কিন্তু আমার কিন্তু অলরেডি যখন কন্ডাক্টর ঢুকছে আমার লোকেশনে তখনই কিন্তু আমি অ্যাসাইন করে দিচ্ছি ডেটাগুলা। হ্যাঁ, প্রথমে অ্যাসাইন করে দিছি। এখন আমি যদি ওই যে প্রথমে যে আপনাদেরকে যেটা দেখাইছিলাম ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে যে কাজটা হয়, তখন কিন্তু আমার আর ক্যালেন্ডারটা প্রত্যেকের ক্যালেন্ডার সেপারেট সেপারেট করা লাগতেছে না, কারণ আমি অলরেডি আমার ডেটাগুলো তার কাছে অ্যাসাইন আছে। তো আমি যদি ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেন্ট বুক থেকে নিয়ে আসি, তো সব ডেটা কিন্তু এখানে আসলেও সমস্যা নাই, আমি অ্যাসাইনের উপর ডিপেন্ড করে আমি সেপারেট করে ফেলবো। ক্লিয়ার?
কারণ ওই যে ডেটাটা অ্যাসাইন আছে এখানে কিন্তু আপনি দেখেন সো হয়তো আপনার একটু ক্রিটিক্যাল লাগতে পারে, আমি একটু ইজি করে দিই আরো। যেমন আমি এখানে কিন্তু এসে ইফ এলস কন্ডিশন দিয়ে, যেমন আমি যদি কন্টাক্ট ডিটেলসে যাই, এখানে অ্যাসাইন ইউজার আছে অপশন। এখন যদি আমি এখানে আলাদা করে দেই ইনক্লুডস অ্যাসাইন ইউজার, একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে এই অ্যাসাইন ইউজারের জন্য। তাহলে কি হবে, আমার সবগুলো একই ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডার আমি সেপারেট করে দিলাম না, যে কোনো ক্যালেন্ডার থেকে আসলো এসে এখানে কন্ডিশন চেক করবে যে কার কাছে এই ডাটাটা অ্যাসাইন আছে। তো যার কাছে অ্যাসাইন আছে তার ওই দিকে চলে যাবে ডাটাটা। তো তার দিকে তার জন্য যে স্পেসিফিক কাজগুলো সেট করা আছে ওইগুলো কাজ করবে। ক্লিয়ার? তো মোট কথা যদি আমি ক্লিয়ারলি বলি যে আমি ডাটাটা কেন অ্যাসাইন করি, সো মনে করেন যে আমি আরেকটু ইজি করি। মনে করেন যে একটা টিমে 5 জন মেম্বার কাজ করে। যেমন আপনার একটা কি আছে, ওয়েব সার্ভিস। ওয়েব সার্ভিস বলতে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস আছে। তো আপনার টিমে কতজন আছে? 5 জন মেম্বার আছে। ওকে, তো আপনাদের একটা সিঙ্গেল ক্যালেন্ডার আছে আপনাদের মেইন কোম্পানির আন্ডারে। তো আপনাদের ক্লায়েন্টরা এই ওয়েব পেজ থেকে বা ওই ক্যালেন্ডার থেকে কি করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের সাথে, যে কোনো একটা কাজ দেওয়ার জন্য বা কোনো একটা কাজ নিয়ে ডিসকাস করার জন্য। ঠিক আছে? তো এখন মনে করলেন যে প্রতিদিন 5টা অ্যাপয়েন্টমেন্ট বুক হয়। তো আপনি চাইতেছেন যে না, আমি একা সবগুলো মিটিং অ্যাটেন্ড করব না, আমার টিমে 5 জন মেম্বার আছে, আমি প্রত্যেকের কাছে ওই যে কাস্টমার গুলো আসবে আমি আলাদা আলাদা করে অ্যাসাইন করে দেবো, যে তুমি এই কাস্টমারটা ফলো আপ করো, আমি এই কাস্টমারটা ফলো আপ করবো, প্রদীপ ওই কাস্টমারটা ফলো আপ করবে, সোহাগ ভাই ওই কাস্টমারটা ফলো আপ করবে। তো এভাবে আমি সেপারেট করে দিলাম যে এক একজন কাস্টমারের সাথে ফলো আপ করবে। সেম ওয়েতে যে কোনো একটা সার্ভিস বা যে কোনো একটা কাস্টমার সাপোর্টে, যেমন আপনারা যখন কোনো একটা কাস্টমার সাপোর্টে কল করেন, তখন কি সবসময় একই একই পার্সন কল রিসিভ করে? প্রত্যেকের কিন্তু এটা ডিভাইড করে চলে যায়। তো এটা কি প্রত্যেকে কেউ একজন বসে থেকে তো এটা করে না, যে আমি পাঠাই দিছি তুমি ওই দিকে যাও তুমি ওই দিকে যাও। এটা অটোমেটিক সেট করা থাকে যে যখনই ঢুকবে এসে আমি সেপারেট করে অ্যাসাইন করে দিব, যে তুমি ওইটা ফলো আপ করবে, তুমি ওইটা ফলো আপ করবে। সেম ওয়েতে আমি ইউজারের কাছে অ্যাসাইন করে দেই, যাতে ওই ডাটাটা ওই ইউজারের আন্ডারে যে ইনফরমেশন আছে ওই ইউজার থেকে ওই ডাটাটা ফলো আপ হয়। ক্লিয়ার এখন সবাই? এর থেকে সহজ করে আর বোঝানো কিছু নাই। তো আরো অ্যাডভান্স অনেক জিনিস আছে ইউজারের দিক দিয়ে, কারণ একসাথে মানে বেসিক থেকে শুরু করতে হবে, কারণ সরাসরি আমি যদি অ্যাডভান্সে চলে যাই দেখবেন আপনারা বুঝতেছেন না কিছু। তো এটা হলো বেসিক, যে আমরা কেন ইউজারের কাছে ডেটা অ্যাসাইন করি। ক্লিয়ার সবাই? আপনারা ক্লিয়ার? যারা জয়েন করতেন, কোয়েশন থাকলে এখনই করবেন, কারণ পরবর্তীতে আপনারা হয়তো ভুলে যাবেন যে আপনার মাইন্ডে এখন কি কোয়েশন আসছে, হয়তোবা পরে আপনি এটা মাইন্ড থেকে চলে যাবে। তো দেখেন মানে কোনো কোয়েশন আছে কিনা। না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। ওকে, আচ্ছা ভাই, এখানে যে আমরা যে সিঙ্গেল একজনকে দিলাম, হুম। তো আমরা যে ডাটাটা উনি কতটা পাবে এটা তো করে দিলাম এখন একজনকে যদি আপনি দেন তাহলে সব ডেটা একজনই পাবে। একজন। হ্যাঁ, কারণ এখানে তো আলাদা করা কিছু নাই। ক্রিয়েট করি তাইলে মানে আরেকজনকে দিতে উনি পাবে না। না, এটা এরকম কাজ করবে না, কারণ এটা এটা কিন্তু অ্যাসাইনের পার্ট না। এখানে কিন্তু এটা যেটা আমি করছি এটা কিন্তু অ্যাসাইন করতেছি না। এখানে কি করতেছি আমি, এখানে কন্ট্যাক্ট ক্রিয়েট আছে, বাট এটা আমি এই পার্টটা দেখাইতেছি আমি যখন আমার কোনো ক্যালেন্ডার থেকে কন্ট্যাক্টটা বুক হবে, কারণ এই কন্ট্যাক্টটা অ্যাসাইন কিন্তু আমি হয়তো বা এই ওয়ার্কফ্লোতে আমি কন্ট্যাক্টটা অ্যাসাইন করতেছি আগে যেটা দেখাইছিলাম ওইভাবে। দেন আমি আরেকটা ওয়ার্কফ্লোতে কাজ করতেছি যে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে, তো অলরেডি তো ওই কন্ট্যাক্টটা ক্রিয়েট আছে আমার লোকেশনে। কারণ অলরেডি যদি ক্রিয়েট না থাকে, মানে এই কাজের জন্য স্পেসিফিক কাজের জন্য, যে আমি যে ওয়েব পেজের লিঙ্ক পাঠাই দিচ্ছি, কারণ অ্যাসাইন না থাকলে তো আমি তাকে আমার ক্যালেন্ডারের লিঙ্ক পাঠাইতে পারবো না। তো প্রত্যেকটা লজিক আলাদা আলাদা ভাবে কাজ করে। যেমন আপনার ক্যালেন্ডার থেকে যদি কন্ট্যাক্টটা ক্রিয়েট হয়ে আসে, ওই পার্টটা একটা লজিকে কাজ করে। আপনার যদি অলরেডি ডেটা লোকেশনে ক্রিয়েট হয়ে দেন অ্যাসাইন করা থাকে, দেন আপনি পাঠাই দিচ্ছেন তাদেরকে ওয়েব পেজের লিঙ্ক বা ক্যালেন্ডারের লিঙ্ক মিটিং বুক করার জন্য, এইটা অন্য একটা লজিকে কাজ করে। প্রত্যেকটা লজিক কিন্তু একসাথে সেম ওয়েতে কাজ করে না, আপনার কাজের উপর ডিপেন্ড করে, আপনার প্রবলেমের সলিউশনের উপর ডিপেন্ড করে, এক একটা লজিক এক এক রকম কাজ করে। ঠিক আছে? ক্লিয়ার? সো এটা হলো আপনার কি, যে ডেটা অ্যাসাইন ইউজারের কাছে কেন আমরা ডেটা অ্যাসাইন করি, প্লাস কিভাবে আমরা ডেটা অ্যাসাইন করি, এই পার্টটা গেল। ঠিক আছে? তো এখন এখানে আরো কিছু ইয়ে আছে, ট্রিগার আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। দেখেন আমি কি করতেছি আজকে আপনাদেরকে ওই যে ওয়ার্কফ্লোতে কি কি জিনিস আছে ওই জিনিসের সাথে পরিচিত করাইতেছি।
যাতে পরবর্তীতে যখন আমি অ্যাডভান্সে যাব বা অন্য একটা বা ক্যালেন্ডার ক্রিয়েট করে ওইটা নিয়ে কাজ করবো, যাতে যখন আমি ওয়ার্কফ্লো ক্রিয়েট করবো যখন আপনারা বুঝতে পারেন যে না এই জিনিসটা কিভাবে কাজ করে আমি জানি আগে থেকে। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন, ওকে, দেন এখানে একটা অপশন আছে কি কন্টাক্ট ডিএনডি। কন্টাক্ট ডিএনডি মেবি আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ডিএনডি কি জন্য কাজ করে, মানে ডিএনডি ইনেবল থাকলে ওই কন্ট্রাক্টের কাছে যদি এসএমএস ডিএনডি ইনেবল থাকে তাহলে ওই কন্ট্রাক্টের কাছে কোনো এসএমএস যাবে না। যদি ইমেল ডিএনডি অন করা থাকে ইমেল ডিএনডি যাবে না। তো এই কন্টাক্ট ডিএনডি এভাবে কাজ করে। মনে করেন যে আপনি কি করছেন, আপনার প্রত্যেকটা লোকেশনে কিন্তু আপনার একটা ডিএনডি ওয়ার্কফ্লো থাকতে হয়। যে কেউ যদি আপনি এসএমএস পাঠাইলেন, তো এসএমএস এর শেষে আপনি লিখে দিলেন যে যদি আপনি কোনো এসএমএস রিপ্লাই করতে না চান তাহলে কি করেন, স্টপ লিখে রিপ্লাই করেন। তাহলে ওটার উপর ডিপেন্ড করে, ওই রিপ্লাই এর উপর ডিপেন্ড করে আমি কি করলাম, ওই ডিএনডিটা এনেবল করে দিলাম। বা আমি ইমেইলে কি করলাম, একটা আনসাবস্ক্রাইব লিঙ্ক জেনারেট করে দিলাম, একটা ট্রিগার লিঙ্ক। যখন ওই ট্রিগার লিঙ্কে ক্লিক করবে, ওইগুলো পার্টগুলো আমি দেখাবো, তাহলে ওই একটা ট্রিগার লিঙ্কে ক্লিক করলে এখানে কিন্তু একটা অপশন আছে দেখেন, দেখেন ট্রিগার লিঙ্ক ক্লিক। আমরা কিন্তু ট্রিগার লিঙ্ক ক্রিয়েট করে দিতে পারি, এটা অপশন আছে, আমি দেখাবো আপনার। তো আমি জানি এই আমি যে জায়গায় ছিলাম যে ট্রিগার লিঙ্ক ক্লিক করছে, তো আমি জানি এই ট্রিগার লিঙ্কটা কিসের জন্য। জাস্ট আমি এখানে সিম্পলি কি করলাম, ডিএনডি ইনেবল ডিসেবল ডিএনডি। ওকে, সো আমি কিসের জন্য ইনেবল করতে চাইতেছি, অল চ্যানেল বা স্পেসিফিক কোনো চ্যানেলের জন্য, বা আমি যদি দেই যে স্পেসিফিক চ্যানেল তাহলে আমি ওই এসএমএস বা ইমেল কোনটার জন্য আমি ডিএনডি ইনেবল করে দিব। আমি জানি ওইটা, যেমন আমি ইমেলের জন্য করতেছি, আমি ইমেলের ট্রিগার লিঙ্কটা দিছি, আমি ইমেলের জন্য ডিএনডিটা ইনেবল করে দিলাম, তখন কি হবে, এটা কি হবে, ডিএনডিটা ইনেবল হয়ে যাবে। সবগুলো আগে করা যায়। হ্যাঁ, এখন ওই লিঙ্ক থেকে, ওই ট্রিগার লিঙ্ক থেকে যারা ক্লিক করবে, আনসাবস্ক্রাইব করবে, তাহলে এই কন্টাক্টগুলো এখানে এসে ডিএনডি ইনেবল হয়ে যাবে। দেন এখন আমি এখানে যেটা ছিলাম যে ডিএনডি ট্রিগারের ডিএনডি, তো এই ট্রিগার ডিএনডিটা কিভাবে কাজ করে, যে তো মনে করলেন যে আমি এই ওয়ার্কফ্লোতে কি করলাম, যে একটা ওয়ার্কফ্লোতে আমি ডিএনডি ইনেবলের জন্য আমি একটা স্টেপ সেট করছি। তাহলে আমি অন্য একটা ওয়ার্কফ্লোতে যদি আমার প্রয়োজন হয় যে আমি কন্টাক্ট ডিএনডি ইনেবল আছে কিনা ওইটা চেক করার জন্য, তাহলে আমি এটা যদি আমি এখানে ট্রিগারে দেই, বা ডিএনডি কিসের জন্য ইনেবল আছে এটা কিন্তু আমি এখান থেকে চেক করতে পারি ফিল্টার করে। আমি যদি চেক করি যে স্পেসিফিক চ্যানেল, দেন চ্যানেল ইজ ইমেল, তো আমি এটা কিন্তু দুইটা কিন্তু সেপারেট, আপনার মনে রাখবেন। ট্রিগারের অপশনটা আর এখানে যে ইনফরমেশন ইউজ করি এগুলো কিন্তু সেপারেট। ট্রিগার হলো আমি কোনো একটা কন্ট্যাক্ট এই লোকেশনে কোনো একটা স্পেসিফিক ট্রিগারের উপর ডিপেন্ড করে আমি ওই কন্ট্যাক্ট গুলো এই লোকেশনে নিয়ে আসার জন্য কাজ করি করে। আর এই যে নিচে যে স্টেপ গুলো আছে, ওই স্টেপ গুলো হলো ওই কন্ট্যাক্ট গুলো এখানে ঢুকলে ওই কন্ট্যাক্ট গুলোর সাথে আমি কি করব ওই জিনিসগুলো এখানে সেট করে দিই। ঠিক আছে, এটা তো ক্লিয়ার। মনে করেন যে, মনে করলাম যে এই ডিএনডি ইনেবলের অপশনটা অন্য কোনো জায়গায় সেট করা আছে, প্লাস আমি এই ডিএনডিটা ট্রিগার করে নিয়ে আসতে চাইতেছি, যে চেক করে করতে চাইতেছি যে কোন ইমেইলে ডিএনডিটা ইনেবল আছে বা নাই। ওকে, সো এটার জন্য আমি যখন এই ট্রিগার এখানে যখন একটা ডিএনডি ইনেবল হয়ে যাবে বা অন্য একটা লোকেশন থেকে যখন ডিএনডিটা ইনেবল হয়ে যাবে, সাথে সাথে ওই কন্ট্যাক্টটা এই লোকেশনে চলে আসবে, কারণ এখানে আমি ডিএনডিটা ট্রিগার হিসেবে ইউজ করছি। প্রত্যেকটা ট্রিগারই এরকম কাজ করে, যে আমি যে ট্রিগারের উপর ডিপেন্ড করে দিব ওই জিনিসটা যখন অন্য কোনো জায়গায় থেকে কন্ট্যাক্টটা ট্রিগার হবে, তখন আমি যে ওয়ার্কফ্লোতে যে ট্রিগারটা ইউজ করব ওইটা এখানে ওই কন্ট্যাক্টটা এখানে চলে আসবে। তো ট্রিগারটা বেসিক্যালি এভাবে কাজ করে। যেমন এখানে দেখেন আরেকটা অপশন আছে, কন্ট্যাক্ট ট্যাগ অ্যাড। আমি ভিতরে যাইতেছি না, আমি জাস্ট ওখানে পরিচিত করে দেবো যে কোনটা কিসের জন্য কাজ করে। যে কন্ট্যাক্ট ট্যাগ অ্যাড কি, মনে করেন যে আপনি অন্য একটা ওয়ার্কফ্লো তে আপনি কি করছেন, কন্ট্যাক্ট ট্যাগ এড করছেন। তো যখনই একটা কন্ট্যাক্টের ট্যাগ এড হবে, আপনি যদি এখানে কন্ট্যাক্ট একটা ট্রিগার হিসেবে ইউজ করেন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ইয়ে করা যায়, ফিল্টার করা যায়। আপনি চাই যদি মনে করেন যে না আমার যে কোনো ট্যাগ এড হোক আমার এই লোকেশনে ওই কন্ট্যাক্ট আসা দরকার, তাহলে আপনি ইন জেনারেল রাখবেন। আপনি যদি স্পেসিফিকলি দেন যে আমার ট্যাগ এড ওই ট্যাগটা এড হয়েছে কিনা, ওই ট্যাগটা এড হলে আমি ওই কন্ট্যাক্টটা এই লোকেশনে নিয়ে আসবো, নিয়ে এসে ওই কন্ট্যাক্টে আমি স্পেসিফিক কিছু কাজের জন্য ইউজ করব, তখন আপনি কি করলেন, ওই ট্যাগটা এখানে ইউজ করলেন। বা আপনি যদি মনে করেন যে না আমি ট্যাগ অ্যাড না, আমি কি করব, যদি কোনো একটা ট্যাগ রিমুভ হয় তো ওই ট্যাগটা রিমুভ হওয়ার পর ওই কন্ট্যাক্টটা এই ওয়ার্কফ্লোতে নিয়ে আসবো,
দেন আমি ওই ওয়ার্কফ্লোর সাথে কিছু কাজ করব, সরি ওই কন্ট্যাক্টটার সাথে কিছু কাজ করব। তো ট্যাগ এড রিমুভ দুইটোই এভাবে কাজ করে। ক্লিয়ার? এটা হলো কন্ট্যাক্ট ট্যাগ, মানে আমি ট্যাগের উপর ট্যাগ এড বা রিমুভের উপর ডিপেন্ড করে যদি আমি এই কন্ট্যাক্টটাকে এখানে নিয়ে আসতে চাই। ওকে, তো এই ট্যাগটা যে কোনো জায়গায় অ্যাড হতে পারে, অন্য একটা ওয়ার্কফ্লোতে অ্যাড হতে পারে, বা আমি একটা কাস্টম কোড করছি জাভাস্ক্রিপ্টের, ওই কাস্টম কোডে আমি সেট করে দিচ্ছি যে কন্ট্যাক্ট ট্যাগ এড হওয়ার আমি যে আছে আপনার যে ছেলে আপনার কি এপিআই কি আছে, এপিআই দিয়ে থার্ড পার্টি জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়, অ্যাডভান্স এগুলো আমি পরে দেখাবো। তো ওইখান থেকে যদি কোনো একটা ট্যাগ হয়, এটার উপর ডিপেন্ড করে যদি আমি এখানে কোনো কাজ করতে চাই, ওইগুলা কন্ট্যাক্ট ট্যাগের এইটা এভাবে কাজ করে। দেন কন্ট্যাক্ট ট্যাগের পরে কি, যেমন নোট এডেড, এখন যদি আমি অন্য একটা ওয়ার্কফ্লোতে বা অন্য কোনো ওয়েতে আমি কন্ট্যাক্টে কোনো নোট এড করি, তো ওই নোট এড এর মাধ্যমে যদি আমি ওই কন্ট্যাক্ট গুলোকে এই ওয়ার্কফ্লোতে নিয়ে আসতে যাই, তখন আমি কন্ট্যাক্ট ট্যাগ ইউজ করবো। ও নোট এড বা নোট চেঞ্জের উপর ডিপেন্ড করে, যদি মানে একটা নোট এড আছে, ওই নোটটাকে চেঞ্জ হয়েছে কিনা ওইটার উপর ডিপেন্ড করে আমি ওই কন্ট্যাক্টটাকে এখানে নিয়ে আসতে চাই পারি। ঠিক আছে? দেন টাস্ক এড বা রিমাইন্ডার এটা আমরা কিসের জন্য ইউজ করি, ওই যে ইউজারের জন্য। মনে করেন যে আপনি কি করলেন, 5 জন কন্ট্যাক্টের কাছে, 5 জন ইউজারের কাছে 10টা করে কন্ট্যাক্ট এড করলেন। তো আপনি কি করতে চাইতেছেন যে ওই ইউজারকে আপনি একটা টাস্ক ক্রিয়েট করে দিতে চাইছেন। আপনি কি করেন, ওই যে আপনি ওই কন্ট্যাক্ট গুলো ফলো আপ করেন, বা ওই যে আমি যেটা বলছিলাম যে আপনার 5 জন টিম মেম্বার আছেন, তো আপনারা তো কন্টিনিউয়াসলি কাজ করতেছেন, তো আপনারা তো একটা টাস্কের আন্ডারে কাজ করবেন। তো মনে করেন যে কাস্টমার আসছে, আসে এখানে আপনি অ্যাসাইন হয়েছেন, অ্যাসাইন হওয়ার পরে আপনি কি করতেছেন যে টাস্ক এড বা ক্রিয়েট। এখন ওই টাস্ক এড বা টাস্ক রিমাইন্ডার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি অন্য একটা ওয়ার্কফ্লোতে যদি আপনার একটা টাস্ক ক্রিয়েট হয়, তো ওই টাস্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ওই কোনটা গুলোকে এখানে নিয়ে আসতে পারবেন। বা আপনি চাইলে কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ইউজ করা যায়, এই যে এখানে ইউজ করা যায়, এখান থেকেও কিন্তু আপনি টাস্ক ক্রিয়েট করতে পারবেন। এখানে অপশন আছে, যদি দেখাই, এড টাস্ক। ঠিক আছে? তো এখানে এই তাইলে মানে মোট কথা হলো, আমার কথা দুইটা পার্ট ক্লিয়ার, যে ট্রিগার আমি এড করি কোনো একটা কিছুর উপর, ট্রিগার করে ডিপেন্ড করে আমি কন্ট্যাক্ট থেকে এখানে নিয়ে আসবো। আর ইনসাইডে যে ফিল্ড গুলো আমি ইউজ করি বা অপশন গুলো ইউজ করি, আমি ওই কন্ট্যাক্টের সাথে কোন ধরনের কাজ করবো, কোন ধরনের ফাংশনালিটি সেট করবো, ওইগুলোর জন্য আমি ইনসাইডের যে ওই যে প্লাস দিয়ে যেগুলো আছে ওইগুলো আমি এড করি। ঠিক আছে? তো দুইটা পার্ট ক্লিয়ার। এখানে কিন্তু আরো কিছু অপশন আছে। তো এখানে কিন্তু দেখেন আপনার কাস্টমার রিপ্লাই আছে। তো আমি যেটা আপনাকে আগে বলছিলাম যে রিপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আমি ফাংশনালিটি সেট করতে পারি, যে এখানে দেখেন কিন্তু কাস্টমার রিপ্লাই, দেন এখান থেকে রিপ্লাই চ্যানেল দিলাম। রিপ্লাই চ্যানেল কি, এসএমএস যদি দিই আমি, প্রত্যেকটা চ্যানেল কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু আপনি এটা করতে পারেন। চ্যাট উইজার আছে, আমরা চ্যাট উইজার যেটা দেখবো, যখন আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো দেখবো আমি চ্যাট উইজার আছে। তো চ্যাট উইজারের উপর ডিপেন্ড করে কিন্তু আমি একটা চ্যাটবট রেডি করতে পারি এখানে স্টেপ বাই স্টেপ। তো ওইগুলো আপনারা অ্যাডভান্সে গেলে আপনারা শিখতে পারবেন। এখানে দেখেন আমি যদি এখন ওই যে আমি আপনাকে বলছিলাম যে এসএমএস এর রিপ্লাই এর উপর ডিপেন্ড করে আমি কিভাবে ডিএনডি ইনেবল করব। এখানে দেখেন এসএমএস রিপ্লাই কি আছে, কাস্টমার রিপ্লাই। আমি যখন এসএমএস পাঠাইছি তখন আমি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি যে আপনি যদি কোনো এসএমএস পাইতে না চান আর আমার কাছ থেকে তাহলে আপনি কি করেন, স্টপ লিখে রিপ্লাই দেন। এখন মনে করেন যে আমি কি করলাম, তো এইটার জন্য তো আমি যেহেতু এসএমএস পাঠাইছি, তো তাহলে তো আমার এর জন্য একটা ফাংশনালিটি সেট করতে হবে, যদি কেউ রিপ্লাই দেয় তাহলে যাতে ডিএনডিটা ইনেবল হয়। তো এটা আমি কিভাবে করব, এই দেখেন কাস্টমার রিপ্লাই, দেন কাস্টমার কোন চ্যানেল থেকে রিপ্লাই করতে হবে এটা ডিপেন্ড করে দিচ্ছি। দেন কি কন্টেন্ট ভ্যালুটা দিলাম, ভ্যালুটা কি আমি স্টপ। তো এই ভ্যালুটা যখন ম্যাচ করবে তখনই কিন্তু এই ওয়ার্কফ্লোতে ঢুকবে, ম্যাচ না করলে কিন্তু এই ওয়ার্কফ্লোতে ঢুকবে না। বা আপনি এটা এই মনে করেন যে না আমি এখানে কন্টেন্টটা এখানে আমি চেক করব না, আমি কি করব, নর্মালি এসএমএস রিপ্লাই হোক, রিপ্লাই পরে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কি করলাম, এখানে আমি চেক করব। কি চেক করব, এখানে দেখেন অপশন আছে কন্টাক্ট রিপ্লাই, কন্টাক্ট রিপ্লাইড ট্রু ফলস একটা কাজ করে, বা রিপ্লাইড মেসেজ ইজ, আমি বেলটা দিয়ে দিলাম স্টপ। তো এই মেসেজটা যখন ম্যাচ করবে এখানে কিন্তু এটা চেক করবে ইফ এলস কন্ডিশন, মানে যখন ম্যাচ করবে তখন এইদিকে চলে যাবে, কন্টাক্ট ডিএনডিটা ইনেবল হবে। আর ম্যাচ না হলে আদার যে কন্টাক্ট গুলো আছে ওইগুলা ওয়ার্কফ্লো থেকে বের হয়ে যাবে অটোমেটিক। ক্লিয়ার? সো এটা হলো
আমার কাস্টমার রিপ্লাই এর, এটা কিন্তু আমি অনেক চ্যানেলে আমি ইউজ করতে পারি, চ্যাট আছে, ইমেল আছে। আপনার যদি মনে করেন যে আপনার ফেসবুক মেসেঞ্জারটা এখানে কিন্তু ইন্টিগ্রেট করা যায়, ইনস্টাগ্রাম ইন্টিগ্রেট করা যায়, ঠিক আছে? আপনি যখন ওইগুলো ইন্টিগ্রেট করলেন, আপনার মেসেঞ্জার বা আপনার ফেসবুক পেজে যদি কেউ একটা মেসেজ দেয়, তো তাকে কি আপনি অটোমেটিক রিপ্লাই পাঠাইতে চাইতেছেন, বা ওই রিপ্লাই এর উপর ডিপেন্ড করে যে আপনি কি ওই কন্ট্যাক্টের সাথে কোন কাজ করতে চাইতেছেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে সেট করা যায়। আপনাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে নিজ থেকে কাটাকাটি করতে হবে, তাহলে আপনারা আরো অ্যাডভান্স শিখতে পারবেন, ঠিক আছে? তো আমিও দেখাবো, আমি জাস্ট আজকে কি করতেছি, পরিচিত করে দিতেছি কোন পার্টটা কিসের জন্য কাজ করে, যাতে পরবর্তীতে কাজ করার সময় আপনারা বুঝতে পারেন যে না, আমি এই জিনিসটার সাথে পরিচিত আছি, ঠিক আছে? দেন এই যে ফর্ম সাবমিট যেটা বলছিলাম আমি, এটা তো একদম বেসিক পার্ট। আমরা ফর্ম এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারি যে কোন ফর্মের জন্য এখানে দেখেন ফর্ম সিলেক্ট করতে হবে, বা ওভারঅল ইন জেনারেল সব ফর্মের জন্য আমি যদি নিয়ে আসতে চাই, সেম ওয়েতে এটা কাজ করে। দেন এখানে দেখেন ফর্ম দুই ধরনের আছে, তিন ধরনের আছে। একটা হলো জেনারেল ফর্ম, আর একটা আছে আমার যদি কোনো প্রোডাক্ট সেলের জন্য আমি অর্ডার ফর্ম দেই, এটা যখন আমি পরবর্তীতে দেখাবো অর্ডার ফর্মটা কিভাবে কাজ করে। যেমন আমি একটা প্রোডাক্ট সেল করতে চাই এখানের মাধ্যমে, বা আমি একটা সার্ভিস সেল করতে চাই এখানের মাধ্যমে, তখন ওই অর্ডার ফর্ম সাবমিটের উপর ডিপেন্ড করে থাকে। আমি ইনভয়েস থেকে পাঠানো শুরু করে ইমেল কনফার্মেশন ইমেল ইত্যাদি ইত্যাদি আমি পাঠাতে পারি। এখানে আছেন দেখেন অর্ডার ফর্ম সাবমিটেড আর অর্ডার সাবমিটেড, দুই জিনিস। অর্ডার সাবমিট, অর্ডার ফর্ম সাবমিট, যখন আমি এটা ডিটেলস দেখাবো তখন বুঝতে পারবেন। আর একটা অপশন আছে সার্ভে ফর্ম। সার্ভে ফর্ম জানি, একটা নর্মাল ফর্ম হইলো ওয়ান স্টেপের ফর্ম থাকে, সার্ভে ফর্ম হইলো বিভিন্ন স্টেপ আমরা অ্যাড করতে পারি, একটার উপর ডিপেন্ড করে একটা কাজ করবে। সার্ভে ফর্মের উপর দেন আমি ট্রিগার লিঙ্ক তো আমি দেখাইছি। আর টুইলো ভ্যালিডেশন এরর বলতে আপনার যে আমি যদি এই যে ইয়েগুলো পাঠাই, এসএমএস যদি আমি টুইলো থেকে পাঠাই, এখানে টুইলোটা সাপোর্ট করে এসএমএস এর সার্ভিস হিসাবে, ঠিক আছে? টুইলো থেকে যদি আমি এসএমএস পাঠাই, ওইটা যদি ইরর হয়, ওই ইরর উপর মানে ওই এসএমএস যেটা গেছে ওই এসএমএস সেন্ড না হয়, ইরর দেখায়, ওই ইররের উপর ডিপেন্ড করে কিন্তু আমি ওই কন্টাক্ট গুলাকে এখানে নিয়ে এসে, যেমন ওই কন্টাক্ট গুলো ইরর মানে এসএমএস যাইতেছেন, আমি ডিএনডি এনেবল করে দিব যে মানে, কারণ যদি ইরর মেসেজও যায় কিন্তু আমার টুইলো কিন্তু একটা অ্যামাউন্ট চার্জ করবে এটার জন্য। তো এখানে কিন্তু যদি মনে করেন যে আমার প্রতিদিন যদি 10টা এসএমএস ইরর হয়, 10টা এসএমএস ইররের কারণে কিন্তু আমার যদি 10 সেন্ট করে ডলার হিসেবে কাটে, তাহলে কিন্তু আমার $1 প্রতিদিন কেটে নিতেছে। তো ওইটা ফিল্টার করার জন্য টুইলো ইরর হলে ওই কন্টাক্ট গুলাতে পরবর্তীতে ইরর হওয়ার পসিবিলিটি আছে, আমার প্রয়োজন ওইগুলো পাঠানো। তো আমি ডিএনডি এনেবল করে দিলে ওই কন্টাক্ট গুলাতে কোনো এসএমএস যাবে না, তার মানে কোনো ইরর মেসেজও যাবে না। ক্লিয়ার? ওকে। কল স্ট্যাটাস, এটা আমি পরে দেখাবো। ইমেল ইভেন্ট, ইমেল ইভেন্ট হলো আপনার যে কোনো একটা ওয়ার্কফ্লোতে যদি কোনো একটা ইমেল ইভেন্ট মানে আগের ক্লাসে আমি দেখাইছিলাম যে ইমেল ইভেন্টটা কিভাবে কাজ করে। আপনি ইমেল ইভেন্টে ডিপেন্ড করে ওপেন চেক করতে পারেন, ক্লিক করছে কিনা চেক করতে পারেন। ওই অন্য একটা ওয়ার্কফ্লোতে কোনো একটা স্পেসিফিক ইমেল ইভেন্টের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এই ওয়ার্কফ্লোতে কোনটাগুলোকে নিয়ে আসতে পারেন। ওই ওয়ার্কফ্লোতে ইমেল ইভেন্টে কাজ করবে, কিন্তু ওই ইভেন্টে যখন ওই ইভেন্টে যখন একটা স্পেসিফিক কাজ করবে, তখন ওই কন্ট্যাক্টটা এই ওয়ার্কফ্লোতে অটোমেটিক চলে আসবে। তো এই জিনিসটা এইভাবে কাজ করে ইমেল ইভেন্ট যেটা। দেন ইমেল ইভেন্টের পরে কি আছে দেখেন, ফেসবুক লিড ফর্ম সাবমিশন। ফেসবুক লিড ফর্ম, যারা আপনার ফেসবুক অ্যাড রান করেন আপনারা জানেন ফেসবুক লিড ফর্ম কি। কারণ অ্যাড রান করার সময় কিন্তু একটা ফেসবুকের ডিফল্ট একটা ফর্ম ক্রিয়েট করা লাগে ফেসবুকের ইনসাইড। যারা ফেসবুক অ্যাড রান করছেন তারা জানেন যে ফেসবুকের ভিতরে যখন আপনি একটা অ্যাড রান করবেন ডেটা কালেক্ট করার জন্য, তখন ওইখানে একটা ফর্ম সাবমিট করতে হবে। যেমন আপনি একটা ইভেন্টের জন্য ফেসবুকে একটা অ্যাড রান করতেছেন, তো ওই ইভেন্টের জন্য ফেসবুকে কিন্তু একটা ফর্ম ক্রিয়েট করতে হয়। আপনি কিন্তু চাইলে এক্সটার্নাল লিঙ্ক ফর্ম ইউজ করতে পারবেন না। আপনি অ্যাড রান করতে হলে ওই ইন্টারনাল যে ফেসবুকের এর ভিতরে যে ফর্ম ক্রিয়েট করা লাগে ওইখানে ক্রিয়েট করতে হবে। দেন আপনি ফেসবুকটা অলরেডি আপনার এখানে কানেক্ট করা আছে ওই লোকেশনে, তখন আপনি ওই যে ফেসবুক লিড ফর্মটা আপনি ইউজ করতে পারেন। যখন ওই ফর্মের মাধ্যমে যখন কেউ সাবমিট করবে, তখন ওই কন্টাক্ট গুলো এখানে চলে আসবে অটোমেটিক। তার মানে কি, দেখেন আপনার কিন্তু এটা ইন্টারনাল কোনো ফর্ম না, এটা কিন্তু ফেসবুক লিড ফর্ম, কিন্তু ওইটা সাবমিট করলেও এখানে চলে আসতেছে, ঠিক আছে? এন্ড মেম্বারশিপের পার্টটা আমি পরে দেখাবো। মেম্বারশিপের পার্টটা পুরোটা ডিফারেন্ট একটা টপিক, এটা এখন প্রয়োজন নাই। দেখেন এখানে দেখেন অপরচুনিটি স্টেট চেঞ্জের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি এখানে নিয়ে আসতে চান পারেন। আপনি গত ক্লাসে দেখাইছি যে আমি অপরচুনিটি কিভাবে ক্রিয়েট করে। তো মনে করেন যে আপনি অপরচুনিটি একটা স্টেজে আছেন, ইমেল সেন্ড হয়েছে, পরবর্তীতে স্টেজ চেঞ্জ হয়ে গেছে রিমাইন্ডার ইমেল সেন্ড।
সেন্ড, তখন আপনি যদি চান যে আমি অপরচুনিটি এই স্ট্যাটাস আমি স্পেসিফিক কোনো একটা পাইপলাইনে স্পেসিফিক কোনো একটা অপরচুনিটি চেঞ্জ হলে আমি এই ওয়ার্কফ্লোতে নিয়ে এসে তাদেরকে স্পেসিফিক কিছু ইমেল সেন্ড করতে চাই, তাহলে কিন্তু আপনি এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন এখানে। ঠিক আছে, ক্লিয়ার? আমি আর ভিতরে ঢুকে দেখাচ্ছি না, এগুলো আপনারা দেখবেন, কারণ আপনারা নিজ থেকে যখন কাটাকাটি করবেন আপনারা আমার এই যে দেখে শেখার থেকে কিন্তু কাজ করে শেখাটা বেশি আপনাদের লাভ হবে। আমি শুধু আপনার জিনিসগুলোর সাথে পরিচিত করাই দিতেছি, আপনারা ঢুকে ঢুকে দেখবেন। কারণ এখানে তো ইরর হওয়ার কিছু নাই, কারণ আপনি তো কোনো কন্ট্যাক্ট এই ওয়ার্কফ্লোতে ঢুকাইতেছেন না যে আমার কোনো ইরর আসবে বা কোনো প্রবলেম হবে। আপনি জাস্ট গুলো ঢুকবেন, ঢুকে আপনি প্রত্যেকটা জিনিস টেস্ট করবেন, মানে কোন অপশনটা কিভাবে আছে। ওকে, দেন ইনভয়েসের অপশনটা যেমন আমি আপনাদেরকে বলছি যে ফর্ম সাবমিট করলাম, ইনভয়েসের যে যদি কোনো একটা ইনভয়েস সেন্ড হয় তাহলে তাকে আমার একটা কনফার্মেশন মেইল সেন্ড করে দেওয়া হবে ইনভয়েসটা সেন্ড হয়েছে। তো ইনভয়েস সেন্ডের অপশন আলাদা আছে, এটা আমি দেখাবো। সো ইনভয়েস সেন্ড বা ইনভয়েস পেমেন্ট রিসিভের উপর ডিপেন্ড করে। যেমন কোনো একটা পেমেন্ট যদি ইনভয়েস পাঠাইছেন পেমেন্টের জন্য, ওই কাস্টমার আপনার পেমেন্টটা করে দিচ্ছে, তো তাকে আপনি একটা ইমেল পাঠানোর প্রয়োজন যে আমি পেমেন্টটা পাইছি। এটা তো আপনি ম্যানুয়ালি পাঠাবেন না, আপনি যখন এই পেমেন্ট রিসিভের অপশনটা ক্লিক করবেন যখনই কোনো পেমেন্ট আসবে তখন ওয়ার্কফ্লোতে চলে আসবে, আপনি একটা ইমেল SMS সেন্ড করে দিলেন যে পেমেন্ট রিসিভড। ক্লিয়ার? দেন শপিফাই এর অপশনটা নতুন নিয়ে আসছে, এটা এখন দেখার প্রয়োজন যে শপিফাই এর থেকে যদি কোনো একটা শপিফাই আমি ইন্টিগ্রেট করে দিলে, এখানে শপিফাই ইন্টিগ্রেট করা যায়। শপিফাই ইন্টিগ্রেট করে দিলে শপিফাই এর যখন ওই যে আমি কিন্তু কি করতে পারি, শপিফাই এর যে আমার যে কাস্টমার, শপিফাই তো ই কমার্স সার্ভিস, তো শপিফাই যে আমার কাস্টমার তারা যখন ফর্ম সাবমিট করবে বা কোনো একটা অর্ডার সাবমিট করবে, তাদের যে ডেটাগুলো আমি এখানে নিয়ে আসে তাদের ওই অর্ডার গুলা আমি এখান থেকে ম্যানেজ করতে পারি, যে তাদেরকে ইমেল পাঠানো হয়েছে কিনা বা ট্রেকিং কোড পাঠানো হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, দেন টিকটক ফর্ম সাবমিটেড, এটা একটা অপশন। তো মোটামুটি এইগুলোই অপশন। এছাড়াও আরো যখন অ্যাডভান্সে যাবেন এগুলোর ভিতরেই কিন্তু আরো অনেকভাবে এই জিনিসগুলোকে ইউজ করা যায়। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এইখানে আছে, আপনি যদি এখানে যান এই প্রিমিয়াম অপশনগুলো আপনাদের এখানে পাবেন না, সমস্যা নাই। তো এই যে জিনিসগুলো এখানে কিন্তু অনেক জিনিস আছে, যেমন আপনি একটা ভয়েস মেল সেন্ড করতে চাইলে এখানে ভয়েস মেল সেন্ড করতে পারেন, SMS এর জন্য SMS, ইমেইলের জন্য ইমেইল। দেন এখানে দেখেন এফিলিয়েটের পার্টটা এখন দেখার প্রয়োজন নাই, আপনারা বেসিক যে আদার পার্ট গুলো আছে যেগুলো রেগুলার কাজে লাগবে ওইগুলো দেখবেন। যেমন CRM এ কি কন্টাক্ট ক্রিয়েট করবেন, কন্টাক্ট রিমুভ করবেন, দেন অপরচুনিটি ক্রিয়েট আপডেট, কন্টাক্টে নোট অ্যাড করবেন, দেন অ্যাসাইন করবেন, রিমুভ অ্যাসাইন এই ইউজার কিন্তু আবার রিমুভ করা যায়, এই অপশনটা আছে, কোনো একটা প্রয়োজনে আপনি রিমুভ করতে পারবেন। এখানে দেখেন সেট ইভেন্ট ডেট স্টার্ট ডেট। ঠিক আছে, সেট ইভেন্ট স্টার্ট ডেট বলতে কি, মনে করেন যে আপনি যে একটা ইভেন্টের জন্য আপনি একটা কি করছেন, ল্যান্ডিং পেজ চেঞ্জ করছেন, ওইখানে আপনার কি করছেন যে ফর্ম সাবমিট করবে তারা। ঠিক আছে, এখন ফর্ম সাবমিট করছে ওই ইভেন্টের জন্য, বা মনে করেন যে আপনার ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্ট বুক করছে, তো তার উপর ডিপেন্ড করে তো আপনার তাকে রিমাইন্ডার পাঠাতে হবে। আমি যেমন আপনাদের কাছে কয়েকটা রিমাইন্ডার পাঠাই। ঠিক আছে, তো মনে করেন যে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট টাইম, মনে করেন আপনার ক্যালেন্ডারে শিডিউল টাইম ওপেন আছে কি 2টা 4টা 6টা। ওকে, তো কেউ একজন যখন অ্যাপয়েন্টমেন্টটা সাবমিট করবে তখন ওই যে অ্যাপয়েন্টমেন্টের যে স্টার্ট ডেট টাইম ওটার উপর ডিপেন্ড করে তার কিন্তু রিমাইন্ডার সেট হবে। বা আপনার একটা জেনারেল ক্যালেন্ডার বাদ দিলাম, একটা জেনারেল ফর্ম আছে, একটা ইভেন্ট, মনে করেন যে আপনার আগামীকাল বিকাল 4টা একটা ইভেন্ট আছে, তো এক সপ্তাহ আগ থেকে কিন্তু আপনি ফর্ম সাবমিট করা শুরু করেছেন বা আপনার প্রমোট করা শুরু করছেন, যারা আসবে তারা কিন্তু ফর্ম সাবমিট করা শুরু করে দিছে। তো আপনি প্রথমে কি করলেন যে আমি এখানে কি করলাম, আমি একটা আমার আগামীকালকে যে স্পেসিফিক ডেট টাইম ওইটা সিলেক্ট করে দিলাম, যে আগামীকালকে আমি যদি বলি যে আমার আগামীকাল 26 তারিখ। ঠিক আছে, এই যে এখানে কিন্তু টাইম অপশন আছে 12টা PM, আমার একটা ইভেন্ট আছে। ওকে, তো আমি এটা কি করলাম, সেট করলাম। এখন এটা কিন্তু ইভেন্টের যে ওয়ার্কফ্লো, প্রথমে কিন্তু আপনি ইভেন্ট ডেট টাইমটা সেট করতে হবে। দেন আপনি কি করলেন যে আমি এখানে একটা ওয়েট ইউজ করলাম, ওয়েট কি ইউজ করলাম যে ইভেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট টাইম বিফোর 1 আওয়ার, বিফোর 1 ডে, বিফোর 10 মিনিট, মানে আমার ওই ইভেন্টের কত সময় আগে আমি তাদেরকে ইমেল পাঠাবো ওই জিনিসগুলো আপনি এখান থেকে বা ওয়ান টাইমে একটা সিলেক্ট করতে পারেন। 1 আওয়ার আগে একটা, দিয়ে 1 আওয়ার আগের যে ইমেলটা এখানে সেট করলেন, দেন আবার আরেকটা ওয়েট সেট করলেন যে 10 মিনিট আগে একটা, যে আপনি 10 মিনিট আগের ইমেলটা এখানে সেট করলেন। এই ওয়েতে এই যে ইভেন্ট সেট টাইমটা কাজ করে। ক্লিয়ার?
ওকে, তো এরপরে দেখেন আরো অপশন আছে এখানে। ওকে, এড টু ওয়ার্কফ্লো, আপনি একটা ওয়ার্কফ্লো থেকে ওই কন্ট্যাক্ট গুলাকে আপনি চাইলে অন্য কোনো ওয়ার্কফ্লোতে পাঠাতে পারবেন। মনে করেন যে আপনার এখানটায় কি হয়েছে, একটা ওয়ার্কফ্লোতে আপনার কি ডাটাটা অ্যাসাইন হইতেছে, অ্যাসাইন হওয়ার পরে আপনি অন্য একটা ওয়ার্কফ্লো থেকে অন্য কোনো পারপাসে এই ডাটাগুলো ইউজ করতে চাইতেছেন। তো এইখানে জাস্ট ওই অ্যাসাইন হওয়ার পরে আপনি মিডিলে অ্যাড করে দিলেন যে ওয়ার্কফ্লো, অ্যাড ওয়ার্কফ্লো, ওই ওয়ার্কফ্লোতে আপনার লিস্টটা চলে আসবে আপনার আর কোন কোন ওয়ার্কফ্লো ক্রিয়েট করা আছে। তো আপনি যে ওয়ার্কফ্লোতে পাঠাবেন ওইটা সিলেক্ট করে দিবেন। তো মনে করলেন যে আমি কি করি, একটা জিনিস আপনাকে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখনই বলে দিই, যে মনে করেন যে এই ওয়ার্কফ্লোটা কি জন্য, আপনার ক্যালেন্ডার থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাদের জন্য। ঠিক আছে, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে যখন ক্যালেন্ডার থেকে কেউ ডেটাটা অ্যাসাইন করে বা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে, তখন তার যে ডেটাটা আছে আপনার ওই যে ক্যালেন্ডার এখানে ক্রিয়েট করবে, ট্রিগার দিবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং, তখন ওই কন্ট্যাক্টটা যে তার যে অ্যাপয়েন্টমেন্ট টাইমের যে ডেটাটা তার কন্ট্যাক্টের ডেটাটা নিয়ে ঢুকবে, আপনি কিন্তু পরবর্তীতে যদি ম্যানুয়ালি আপনি ওই ওয়ার্কফ্লোতে ঢুকান, তখন কিন্তু তার অ্যাপয়েন্টমেন্টের ডিফল্ট টাইমের ডাটা নিয়ে কিন্তু এই ওয়ার্কফ্লোতে আর ঢুকবেন। এই ডাটাটা ফার্স্ট টাইমে কিন্তু ওয়ার্কফ্লোতে তার ডাটাটা নিয়ে ঢুকবে। যেমন মনে করলাম যে আমি 4টার সময় অ্যাপয়েন্টমেন্ট সেট করছি আমার ওই ইউজারের সাথে 4টার সময় অ্যাপয়েন্টমেন্ট, তখন কিন্তু আমি যখন ওই ওয়ার্কফ্লোতে ঢুকবো বা আমার কন্ট্যাক্টটা যখন ওয়ার্কফ্লোতে ঢুকবে, তখন কিন্তু ওই ডাটাটা নিয়ে একসাথে ঢুকবে। আপনি যদি পরবর্তীতে ম্যানুয়ালি আপনি ওই কন্ট্যাক্টটা এড করেন যে আমি ওই কন্ট্রাক্টের যে অ্যাপয়েন্টমেন্ট টাইম আছে ওইটার উপর ডিপেন্ড করে আমি কাজ করব, এটা কিন্তু করতে পারবেন না। তো আপনি মনে করেন যে এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা ঢুকে আপনি ওই অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন সহ আপনি ওই কন্ট্রাক্টটাকে অন্য একটা ওয়ার্কফ্লোতে সেন্ড করতে চাইতেছেন, তখন এখানে দেখেন একটা ইনফরমেশন আছে, আপনি ওই ওয়ার্কফ্লোটা সিলেক্ট করে দেখেন ফার্স্ট ইনপুট ট্রিগার প্যারামিটারস, মানে ট্রিগারের সময় যে প্যারামিটার বা যে ইনফরমেশন নিয়ে ঢুকছে ওই ইনফরমেশন সহ ওই ওয়ার্কফ্লোতে এই কন্ট্রাক্টটা পাস হবে। ক্লিয়ার? ওকে, এটা হলো অ্যাপয়েন্টমেন্টের অপশন বা ওয়ার্কফ্লো এড করার সময় বা অন্য অন্য কোনো ওয়ার্কফ্লো থেকে রিমুভ করা। যেমন মনে করেন যে উম, আমি এরকম সেট করলাম যে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট বুক আছে, কন্টাক্ট গুলো এখানে ঢুকছে, ঢুকার পরে আহ যে অ্যাপয়েন্টমেন্ট টাইমের পরবর্তীতে আমার কিছু ইমেল বা SMS সেন্ড করা আছে যারা অ্যাপয়েন্টমেন্টে বা মিটিং এ জয়েন করে নাই তাদের জন্য। মনে করলাম যে মিটিং এর টাইমের 1 ঘন্টা পরে তাদের কাছে মেল যাবে যে আপনি জয়েন করেন নাই, আপনি যদি রিশিডিউল করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করেন। এখন এটা তো সবার জন্য প্রয়োজন নাই, বা যারা জয়েন করছে তাদের জন্য প্রয়োজন নাই। মনে করেন যে একটা ওয়ার্কফ্লো থেকে আমি কি করতেছি, জাস্ট শুধু আমার রিমাইন্ডার SMS ইমেল গুলো পাঠাই দিচ্ছি। ওকে, আরেকটা ওয়ার্কফ্লো থেকে আমি ওই জিনিসগুলো পাঠাই দিচ্ছি। তো মনে করলাম যে আমি ওই ওয়ার্কফ্লো থেকে যখন আমি কি করব, যে ওই কন্ট্যাক্ট গুলা যখন তার সেন্ড হবে 5 মিনিট আগে সেন্ড হবে, দেন অ্যাপয়েন্টমেন্ট টাইমের পরে কি হবে, ওই যে কন্ট্যাক্টটা যারা জয়েন করে তাদের কাছে ওই SMS গুলো যাওয়া প্রয়োজন, তখন আমি কি করবো, ওই জায়গায় আমি রিমুভ করে দিব আদার যে ওয়ার্কফ্লো গুলো থেকে আছে, ওই ওয়ার্কফ্লো স্পেসিফিক ওয়ার্কফ্লো থেকে রিমুভ করে দিব যে জয়েন করছে। তার মানে যে জয়েন করছে সে ওই ওয়ার্কফ্লো থেকে রিমুভ হয়ে গেল, যে জয়েন করে নাই সে এই নিচের স্টেপ গুলাতে যাবে। বুঝলাম? যখন আমরা কাজ করবেন এটা আরো বেশি বুঝতে পারবেন, ক্লিয়ার বুঝতে পারবেন, সমস্যা নাই। এটা হলো স্পেসিফিক সিঙ্গেল ওয়ার্কফ্লোতে রিমুভ করার জন্য। এটা হলো একসাথে সব যতগুলো ওয়ার্কফ্লোতে সে অ্যাক্টিভ আছে ওই কন্ট্যাক্টটা সবগুলো ওয়ার্কফ্লো থেকে রিমুভ করে দেওয়ার জন্য। ওকে, দেন আপনি অপরচুনিটি যেটা ক্রিয়েট আছে ওইগুলো রিমুভ করতে পারবেন। ইন্টারনাল নোটিফিকেশন হলো ইউজারদেরকে সেন্ড করার জন্য। এখন মনে করলেন যে আপনি অ্যাসাইন করছেন ইউজার কাছে কন্ট্যাক্ট অ্যাসাইন করছেন, তো আপনি তাকে একটা ইমেল পাঠাইতে চাইছেন যে আপনার কাছে ওই বা আপনার ওই যে 5জন কাস্টমার আপনার কাছে অ্যাসাইন করছেন, সে তো ইনফর্ম হওয়া দরকার যে আমার কাছে আসছে এই ডাটা। তখন তাকে আপনি কিভাবে পাঠাইবেন? আপনি যদি নর্মাল ইমেল এখানে সেট করেন তাহলে কিন্তু এইটা কন্ট্যাক্টের কাছে যাবে, এটা কিন্তু ইউজারের কাছে যাবে না। তো তার জন্য আপনার ইন্টারনাল নোটিফিকেশন, আপনি SMS পাঠাবেন বা ইমেল পাঠাবেন বা নর্মাল নোটিফিকেশন পাঠাবেন। ইন্টারনাল নোটিফিকেশনটা এইভাবে কাজ করে। আমি যদি SMS সেট করি, এখানে দেখবেন আমার ইউজারের লিস্টটা চলে আসছে, কোন ইউজারের কাছে অ্যাসাইন ইউজার, দেখেন যে অ্যাসাইন ইউজার ওই কন্ট্যাক্টর যার কাছে অ্যাসাইন আছে ওই তার কাছে কিন্তু ইমেলটা যাবে।
তো এখানে কিন্তু আপনি যখন কাস্টম ভ্যালুটা কন্ট্যাক্ট ডিটেলস ইউজ করবেন তখন ওই কন্ট্যাক্টটার ইনফরমেশন কিন্তু এখানে আসবে। এটা আমি প্রথম দিকে, এই জন্য কিন্তু আমি প্রথম দিকে এই বেসিক গুলো বুঝাইছি, যাতে অ্যাডভান্সে আসলে আপনারা বুঝতে পারেন যে এই কাস্টম ভ্যালু গুলো কিভাবে কাজ করে। কাস্টম ভ্যালু নিয়ে আরো অনেক ইনফরমেশন আছে, আমি অ্যাডভান্স ডিটেলস আলোচনা করবো। দেন আপনি সে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করে এখান থেকে কিন্তু আপনি তার ইউজারকে ইনফর্ম করতে পারেন যে আপনার ওই কন্ট্যাক্টটা অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট টাইম হলো এটা, ইন টাইম হলো এটা, বা অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস বা অ্যাপয়েন্টমেন্টের সময় যদি কোনো নোট দিয়ে থাকে আপনার কাস্টমার, ওই নোটটাও দিয়ে দিলেন। কারণ আপনার যাকে অ্যাসাইন করবেন সে তো জানতে হবে ওই কাস্টমার সম্পর্কে যে কিসের জন্য আসছে বা কি জানতে চাইছে, মিটিং এ ঢুকে কি করবে, কিছু তো করার নাই। ঠিক আছে, সো এই জিনিসগুলো এভাবে কাজ করে। ক্লিয়ার? আপনারা ভিডিওটা আমি আজকে ইনশাল্লাহ দিয়ে দিব, তো আপনারা রিপিট করবেন বা কয়েকবার রিপিট করবেন, দেন বেসিক গুলো বুঝতে পারবেন। হুম, হোমওয়ার্ক বলতে কি আপনারা, আমি নেক্সট দিন কোয়েকশন করব যে আপনারা এই প্রত্যেকটা জিনিস কাটাকাটি করছেন কিনা, বা আমি হয়তো বা নেক্সট ক্লাস তো আগামী রবিবারে, তো আজকে রাত্রে ভিডিওর সাথে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব যে ওই ইনফরমেশন গুলো ইউজ করে কিছু ওয়ার্কফ্লো ক্রিয়েট করো, এই কিছু আমি প্রবলেমটা দিয়ে দিব, প্রবলেম দিয়ে দিব। ঠিক আছে? আর ইফ এলস কন্ডিশন তো আপনারা জানেন কিসের জন্য ইউজ করতে হয়। কোনো কিছু মানে কোন দিকে যাবে, মানে কোন ট্র্যাকে যাবে, ওই ইনফরমেশন গুলো ডিপেন্ড করে ট্রিগারের উপর ডিপেন্ড করে, বা কন্টাক্ট ইনফরমেশন বা অ্যাসাইন ইত্যাদি ইত্যাদির উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আর ওয়েট টাইমটা তো নর্মালি যে এটা হলো নর্মাল টাইম ডিলে, আর এটা হলো ইভেন্টের জন্য, আর আরো কিছু কন্ডিশন আছে, কন্ডিশনের জন্য ডিপেন্ড করে ওয়েট গুলো অ্যাড করা যায়। যখন কাজ করার বাকি ইনফরমেশন গুলো আমি কাজ করার সাথে সাথে আপনারা ইনফরমেশন মানে বুঝতে পারবেন। তো বেসিক গুলো মোটামুটি আমি কমপ্লিট করে ফেলছি। আর দেন আর যে ওয়েব হুক আছে, বা আর গো টু কেন ইউজ করা হয় এটা তো আপনি জানেন গত ক্লাসে। ম্যাপ করার জন্য না? হ্যাঁ, ওইখানে তো দেখাইছি, মানে কোনো একটা স্টেপ থেকে গো টুটা কিন্তু আপনার মিডিলে কাজ করবে না, কোনো একটা স্টেপের একদম ইন্ডে এসে গো টুটা কাজ করবে, কোনো কিছুর মিডিলে কিন্তু কাজ করবে না। কারণ আপনি ওই ইনফরমেশনটা ওইখান থেকে শেষ করার পরে আপনি অন্য কোনো জায়গায় পাঠাতে পারেন, কোনো মিডিল থেকে গো টু দিয়ে অন্য জায়গায় পাঠাতে পারবেন না কিন্তু এটা। ঠিক আছে? আর এই ওয়েব হুক হলো ওই যে যেটা বলছিলাম আমি, যে কাজ এপিআই দিয়ে কাজ করার জন্য ওই ওয়েব হুকটা ইউজ করা হয়, সেটা আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। মোটামুটি এগুলো হলো একটা ওয়ার্কফ্লোর ভিতরে কি থাকে বা কোন কোন ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমরা কাজ করতে পারি, এটা হলো একটা ওয়ার্কফ্লোর বেসিক। মোটামুটি আজকের ক্লাসটা ওই ওয়ার্কফ্লোর বেসিক নিয়ে ছিল। সো